সেটা তারা ঐক্যমত কমিশনের উপর অর্পণ করেছে, তারা সুপারিশের মাধ্যমে পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে। কিন্তু সেখানে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা আছে, আপনি দেখবেন যে অনেকগুলো বিষয় তার ঐক্যমত হয়েছে, আর কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত হয়েছে। এবং বিএনপি যে দাবিটা ছিল যে এই নোট অফ ডিসেন্ট উল্লেখ করেই এটাকে এই রিপোর্টটা উপস্থাপন করতে হবে, কিন্তু আজকে আমরা দেখলাম যে বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো কথাই এখানে উল্লেখ নেই, বরং কমিশন তাদের নিজেদের মতো করে এটা উপস্থাপন করেছে। সেটা বিএনপি স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব বলেছে যে এটা যে কমিটমেন্টটা ছিল সেই কমিটমেন্টটা এখানে ভঙ্গ করা হয়েছে, যেটা কোনোভাবে জন আকাঙ্ক্ষার সাথে বলে, কারণ আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে আমরা নোট অফ ডিসেন্ট যেগুলি দিয়েছি সেগুলি আমাদের পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ম্যানিফেস্টোতে উল্লেখ থাকবে যে আমরা এই ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। যদি আমাদের ভোটাররা বা নাগরিকরা যদি সেটা সমর্থন করে তাহলে আমরা মেনে নেব, আর যদি সমর্থন না করে তাহলে সেটাও আমরা মেনে নেব। এটা তো স্পষ্ট ভাষায় আমরা বলেছিলাম। এখনো তাই হলো না, না, এখানে নোট অফ ডিসেন্ট উল্লেখই নাই। এখন যদি আপনি আগামীতে যদি একটা গণভোট করেন, গণভোটের প্রশ্ন কি থাকবে যে আপনার তো গণভোট তো আপনার একটা বড় তো আর প্রশ্ন করা যাবে না, হয়তো বলবে যে ঐক্যমত কমিশনে যে সিদ্ধান্তগুলি নিয়েছে এর সাথে আপনি একমত কিনা, হলে হাতে ভোট দেন, না হলে নাতে ভোট দেন, এই তো। কিন্তু যদি ওখানে নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ না থাকে তাহলে তো শুধু প্রশ্নগুলি মানে এই ঐক্যমত কমিশনের বিষয়গুলি থাকবে। সুতরাং এখানে নোট অফ ডিসেন্টের তো কোনো উল্লেখ নাই, জনগণ মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। জনগণ না পছন্দ না করলে না ভোট দিবে না। এখন হলো আপনার সবকিছুতে তো আমাদের না নেই, কারণ এখানে প্রশ্ন তো একটা হবে। যদি এরকম হতো যে যেগুলি আপনার সবাই ঐক্যমত হয়েছে সেগুলির ব্যাপারে আপনি হাবা না, অথবা যেগুলি নোট অফ হা না, এগুলি তো হবে না। আমরা যতটুকু এর আগে 3টা গণভোট এটা দেখেছি, যে আমাদের নেতা সৈয়দ জিয়া রহমানের সময়, প্রেসিডেন্ট এরশাদের সময়, এবং 91তে একটা কনস্টিটিউশনাল গণভোট, সেটা কিন্তু বৈধতার প্রশ্ন ছিল না। এই 3টাতে আমরা দেখেছি কি যদি আমরা ওইটাকে অনুসরণ করি তাহলে হা বা না, এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি এই আপত্তির ব্যাপারটা উল্লেখ না থাকে তাইলে আপনার যারা ভোটার নাগরিক তারা কিভাবে এটার উপর বলবে? সুতরাং এটা একটা পূর্ণাঙ্গ না। আমরা মনে করে যে এটা জনগণের সাথে একটা প্রতারণা, সুতরাং এটা অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ আপনার এই ঐক্যমত কমিশনের মূল স্টেক হোল্ডার কারা? রাজনৈতিক দলগুলি। তো সেই দলগুলিকে যদি তার আস্থায় না আনতে পারে তাহলে কার জন্য গণভোট করবে বা এটা কে বাস্তবায়ন করবে? কারণ এই রাজনৈতিক দলগুলি তো আগামী দিনে জনগণের মাধ্যমে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদেরকে এইগুলি সংসদে অনেকগুলি পাশ করাতে হবে। সুতরাং যদি সেই রাজনৈতিক দলগুলি অন না করে তাহলে আপনি কি এটা সংসদে? কমিশন বলছে যে যদি 270 দিনের মধ্যে পাশ না করলে অটো পাস না, এটা 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 একটা স্বৈরাচারী কথা, এটা কোনোভাবে হতে পারে না। এটা তাহলে আপনার কনস্টিটিউশনে তো সেটা উল্লেখ করতে থাকতে হবে, কিন্তু আপনি কনস্টিটিউশন তো নূতনভাবে অনেক ক্ষেত্রে সংযোজন করতে হচ্ছে। আপনি মানে যেমন আপনি কেয়ারটেকার চাচ্ছেন, আমরা সবাই চাচ্ছি, কেয়ারটেকার কি আমার বর্তমান কনস্টিটিউশনে আছে? নাই। সুতরাং আমাকে ওইটাকে ইনক্লুড করতে হবে। প্রাইম মিনিস্টারের বয়স আপনি বলছেন জীবনদশা 10 বার, আমাকে এটা অন্তর্ভুক্ত করতে হবে। আপনি আপার হাউস যদি চান আপার হাউস অন্তর্ভুক্ত করতে হবে। আপনি আর্টিকেল 70 সংশোধনে সেটা করতে হবে। আপনি এই যে বিচার বিভাগের এই যে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আপনি ঐক্যমত হয়েছেন এগুলি করতে হবে, বিভিন্ন সংস্কারগুলি করতে হবে। সুতরাং এগুলি করতে হলে তো রাজনৈতিক দলগুলির সম্মতি দরকার। সম্মতি ছাড়া কি ওনার অর্ডিন্যান্স, তাহলে আলোচনার কি দরকার ছিল? একটা অর্ডিন্যান্স দিয়ে দিলেই হতো, তারা তো দেয়নি। অর্থাৎ রাজনৈতিক দলগুলির এখানে সম্পৃক্ততা দরকার আছে, অর্থাৎ পার্লামেন্টের একটা রোল আছে। সেই রোলটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে তো কিছু করার নাই। কিন্তু এটা টেকসই হবে না। বরং আমি মনে করি এখনো সময় আছে, আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলির আস্থা অর্জন করতে হবে, তারপর এটা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। জি, যারা মাসুদ কামাল, একটু কামালের কাছে জানতে চাই, বিএনপির আপত্তি তো শুনছিলেনই, এবং একটু আপনার কাছে জানতে চাও যে আমরা দেখলাম লন্ডনের বৈঠকের পর বিএনপির সুর এক ধরনের ছিল বা সরকারের তারা সমর্থন ছিল, গতকালের পরে আবার তাদের অনেকটা পরিবর্তন হয়ে গেছে সরকারের প্রতি বা এই ভূমিকার প্রতি, ঐক্যমত্য কমিশনের প্রতি। এটি কি আসলে এমন যে ঐক্যমত্য কমিশন বা সরকার একদম তীরে এসে তরি ডুবালো, বা শেষ সময় কি বিএনপির আস্থা ভণ্ডুল করে দিল কিনা, বা ভোটের আগে এই ধরনের ঘটনা সামনে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা? দেখেন, আমি প্রথমত বলি আপনাকে যে ঐক্যমত্য কমিশন যেটা, অথবা এর আগে সংস্কার কমিশনগুলো, যখন সংস্কার কমিশনগুলো গঠন হয় আমি তখনই এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছি একদম শুরুর থেকে। আমার মনে হয় না গত কয়েক মাসে একদিনের জন্য আমি মানে কোনো ধরনের আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এরা ভালো কিছু করতে পারবে, এটা আমি কখনো মনে করিনি। আমি মনে করিনি অন্য কারণে। আমার কারণটা ছিল এটা খুবই অযোগ্য লোকদের দিয়ে, আনারি লোকদের দিয়ে এই কাজটা করানো হচ্ছিল, যথেষ্ট আনারি লোকজনদেরকে দিয়ে। এবং মানে এটা করা হচ্ছিল এই কারণে তারা এটা আসলে গুরুত্বই দেয়নি। সংস্কার যে প্রয়োজন এই জিনিসটাই এই সরকার গুরুত্ব দিয়ে করেনি এই কাজটা। এটা হলো আমার বিবেচনা, কারণ এই লোকগুলোকে তো আমি চিনি। আমার কাছে একটা লোক মানে ম্যাক্সিমাম লোককে আমার কাছে আপলোড মার্ক মনে হয় নাই। তারপরে তারা করছে কিছুদিন ধরে, এইটা সেটা করছে, করার পরে কিছু কিছু ভালো কাজ যে নাই তা তো না, কিছু মানে যত খারাপই করে কিছু তো করে, কিছু কিছু করছে। করার পর তারপরে যখন ঐক্যমত্য কমিশন হয়েছে এখানে আসার পর, এটা মানে শুরুর থেকে কতগুলো ভুল ছিল আমার কাছে, ওগুলো আমি বলছি, বহুবার বলছি, বারবার বলতে চাই না। তো এই পর্যন্ত আসছে। তাহলে ঐক্যমত্য কমিশনের প্রতিদিন এই পলিটিক্যাল পার্টির লিডারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে এক ধরনের আলোচনা, আর কি আমি এটা রিমান্ডই বলি। প্রতিদিন যাও, আলোচনা করো, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওনাদের তার কাজ নেই, বিদেশ থেকে আসছে ভাড়া নিয়ে, মানে ভাড়াটি হিসেবে আসছে, এসে নিয়ে কী করে না করে ওই নিয়ে মোটামুটি এক জায়গায় আসছে। আনা এই লোকের সবচেয়ে বড় প্রমাণটা কি জানেন? এই যে পলিটিক্যাল পার্টিগুলো তারা কোনটাতে নোট অফ ডিসেন্ট দিল, কোনটাতে আপত্তি করলো,
কোনটা তারা চায় না বললো, এগুলি তারা নোটটাও ঠিক মতো নিতে পারে নাই। তা না হলে যে জিনিসটার উপর নোট অফ ডিসিশন দিল, সেই জিনিসটা কিভাবে সনদের অংশ হয়ে যায়, সেটা কিভাবে সর্বসম্মতভাবে হয়েছে এরকম ভাবে উপস্থাপিত হয়, কিভাবে হয় রে ভাই? বিএনপি তো বলছে যে আমরা এগুলো তো নোট অফ ডিসিশন দিয়েছি, কোথাও লেখেন নাই কেন? লেখে নাই। বললাম তো তারা হয় অযোগ্য। সনদে লেখা ছিল, এইখানে সুপারিশে এসে নাই। সনদে লেখা আছে, সনদে লেখা। সুপারিশ তো নাই তো ভাই, আপনি বলেন কি সুপারিশ তো নাই, তাহলে বলতেছে কোনো বিএনপি, তাহলে বিএনপি ভুল বলতেছে নাকি? না, সনদে তো তাহলে আছে। তাহলে কি হলো জিনিসটা? আবার আরেক দিক দিয়ে কি হচ্ছে, এখন আমি বিএনপি পলিটিক্সে বলি, বিএনপি আসলে কি চায়? বিএনপি কি মনে করেন এই যে স্বাক্ষর করছে, হ্যান করছে, ত্যান করছে, বিএনপি কি খুব মিন করে এগুলো? বিএনপি যদি এটা মিন করতো, যেদিন বিএনপি মিন করতো ওই দিন তাদের 31 মাসে স্টপ রাখতো। এক মুরগির আপনি কয়বার জব করবেন? আপনি একবার এরা সংস্কার করবো, আবার এর উপরে 31 দফা চাপাবেন নাকি? বিএনপি তো 31 দফা নিয়ে আসে রে ভাই, এটা সোজা হিসাব। এবং বিএনপি 31 দফা নিয়ে গত কয়েক মাস, মানে প্রায় 1 বছরের উপরে ধরে সারা দেশে তারা এটা নিয়ে আলোচনা করতেছে, ওয়ার্কশপ করতেছে, কর্মীদের সঙ্গে আলোচনা করে, সবার সঙ্গে সব কিছু করতেছে না? তাহলে তো যদি তারা এটার মধ্যে তো সিরিয়াস হতো, তারা যদি এই সংস্কার নিয়ে এত সিরিয়াস থাকতো, তাহলে তো ওটা স্টপ রাখতো যে ভাই একই কাজ তো 2বার করার দরকার নাই। করতেছিল কেন? তারা তাদের 31 দফার মধ্যে আছে, এবং 31 দফার সেখানে অনেকগুলো মিলও আছে, কিছু একদম যে অমিল তা তো না, কিছু মিল তো আছেই। এই সেগুলো তো একটা ইস্যু। এখন বিএনপি বলেন যে এতক্ষণ তারা সব কি কারণে হলো রাজি, এটা কারণ ওই একটাই, তাদের মূল বক্তব্যটা হলো ভাই ইলেকশনটা দাও। এখন ইলেকশন দেওয়ার আগে ওই যে দেখেন না, আপনি দেখেন অনেক সময় কিন্তু যে বিয়ের যখন অনুষ্ঠান হয় না, ও দুই পক্ষের মধ্যে হ্যাভি কিন্তু মারামারি আরম্ভ হয়ে যায়, এটা নিয়ে ওইটা নিয়ে, এটা নিয়ে, খাওয়া নিয়ে, অনেক কিছু নিয়ে, গয়নাপত্র নিয়ে অনেক মারামারি হয়। কিন্তু তখন করে কি, ছেলের পক্ষ থেকে ছেলে একটা ছোট্ট চিটকুট পাঠায় মেয়ের কাছে, এগুলি হোক, বিয়েটা হলে দেখো সব ঠিক হয়ে গেছে। বিএনপি হলো ওই চিটকুট, যে ইলেকশনটা হোক, এর আগে মারামারি টারামারি যা বলবা হ্যাঁ হ্যাঁ, ওই ছেলে লিখে দেয়, তোমার বাপকে বলো যা বলে হ্যাঁ করতে বলো, নিমু তো আমি, সমস্যা নেই কোনো। বিএনপি হলো ওই ফরম্যাট, যা বলতো সব রাজি, ইলেকশনটা বের করো। ইলেকশন করার পর আমি তো বিএনপির হিসাব আর কি, আমি তো ভাই ক্ষমতায় আসুন, তখন আমি দেখবো আমার কি করতে হয়, তখন যেটা আইনে বলে সেটাই আমি করবো। কাজে আলটিমেটলি আমার বিবেচনায় এইটা ভাই একটা কিছু হইল না, যেটা করছে জাস্ট সময় হয় কি জিনিসটা আমি বলি আপনাকে, শুনেন, আপনি কত বড় জ্ঞানী এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি কতটুকু দেশপ্রেমিক। জ্ঞানী লোক ধুরন্ধর চোর হতে পারে, কিন্তু দেশপ্রেমিক লোক মূর্খ হতে পারে, চোর হতে পারে না। দেশপ্রেমটা হলো ইম্পর্টেন্ট। যে লোক এই দেশে জন্ম নিয়ে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করে, যে মুহূর্তে সে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করলো, সেই মুহূর্তে সে প্রমাণ করলো যে একটা কৃষকের সে কম দেশপ্রেমিক। আপনি ইনকাম করেন সমস্যা নাই, ইনকাম করে ডলার পাঠান তাও কোনো সমস্যা নাই, আপনি ওদের নাগরিকত্ব আপনাকে নিতে হবে কেন? নিয়েই আপনি প্রমাণ করছেন যে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। বেসিক পয়েন্ট আমার এটা ভাই। এবং এই লোক আমাকে শিখাবে দেশ কেমনি চলতে হয়, ডক্টর আলী যে শিখাবে রিক্সা কেমনি চালাতে হয়, ওরা রিক্সাওয়ালা জানে, যে রিক্সায় চড়ে, যে রিক্সা চালানো দেখে, রাস্তা দিয়ে হাঁটে, সে জানে বাংলাদেশের গণতন্ত্র কি হবে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর শাসন পরিচালনা কিভাবে করতে হবে, এটা ওই বিদেশি লোক শেখাতে পারবে না। আমার দেশের লোক আমার দেশের মাটির থেকে উঠে আসতে হবে। ভাই কথা পরিষ্কার। জি, মজিবুর রহমান মঞ্জু ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আরেকটি আলোচনা, এটিও নিশ্চয়ই একটু আপনার কাছ থেকে জানবো যে সুপারিশটিকে আপনারা কীভাবে দেখছেন, পাশাপাশি গণভোট নিয়ে বিএনপি এবং জামাতের একটা পাল্টাপাল্টি অবস্থান, এনসিপির কোনো অবস্থানই এখন নেই, যেটি বোঝা গেল আজকের বক্তব্যে, এটি নিয়ে তারা মন্তব্য করতে রাজি হয়নি। সেটি নিয়ে আপনাদের অবস্থান কি, সেটিও একটু জানতে চাই, অর্থাৎ গণভোট নিয়ে। জি, মাসুদ কামাল ভাই, মোশাররফ ভাই এমন কিছু কথা বলেছেন, ওগুলোর কিছু কথা বলা উচিত। মাসুদ ভাই তো খুব গড়পড়তা, আমাদের যারা বিদেশি নাগরিক আছেন, মানে দ্বৈত নাগরিক আছেন, তাদের ব্যাপারে খুব ক্ষোভ ঝাড়লেন। সবসময় জানি আসল কথা হচ্ছে যে আমরা এই যে ধরুন টেকনোলজি, যে টেলিভিশন টেকনোলজি, আমরা তো জানতাম না, বিদেশিদের থেকেই তো আমরা হায়ার করে এনে শিখেছি, তাই না? গড়পড়তা সব বিদেশিরা খারাপ, বিদেশি থেকে কিছুই নিব না, বিষয়টা এরকম না। যেখানে যেখানে এক্সপার্টাইজ আছে সেখান থেকে আমরা নিব। আবার আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত যে হ্যাঁ, আমাদের দেশের রিসোর্স থাকলে আমরা বাইরে থেকে কেন নিব? দেখেন, আমাদের দেশে তো রিসোর্স নাই, আমাদের কাছে তো এক ইউনুস ছাড়া আর কাউকে গ্রহণযোগ্য আমরা পাই নাই, ঠিক আছে? না মাসুদ কামাল ভাই গ্রহণযোগ্য, না আমি গ্রহণযোগ্য, না মোশাররফ ভাই গ্রহণযোগ্য, তাই না? সুতরাং আমরা যখন বলার সময় বলি না, তখন আমরা খুব ফোর্স নিয়ে বলে যাই, কিন্তু বাস্তবতায় তো সেটাই সত্য যে আমাদের বিতর্কহীন লোকেরা তো তাই, যারা বাইরে আছে, কারণ সে তো এখানে এই প্যাচের মধ্যে ছিল না। আপনি দেখেন, আমি জাস্ট বোঝার জন্য বলছি, আজকে যদি ডক্টর ইউনুস ডিক্লাইন করে, তাহলে আপনার একটা লোক খুঁজে পাবেন, বা আলী রিয়াজরা যদি ডিক্লাইন করে, যে আরেকটা লোক খুঁজে পাবেন আপনি ঠিক করতে, বিএনপি মানবে না, জামাত মানবে না, এটা মানবে না, সেটা মানবে না। এই যে আমাদের প্রবলেম, এটা তো মাথায় রাখতে হবে, কেন আমরা এই বিষয়গুলোতে আমরা ডিপেন্ডেন্ট হই। তো সুতরাং আমি এটাকে মাসুদ কামাল ভাইয়ের কথার জিস্ট যেটা, স্পিরিট যেটা কারেক্ট, বাট উনি যেভাবে বর্ণনা দিচ্ছেন সেটার সাথে আমার মৃদু দ্বিমত আমি জানিয়ে রাখলাম। এখন আসেন যে সুপারিশের ব্যাপারে যেটা হয়েছে,
আমরা সবাই সব জানি, সব আলোচনা হয়েছে। এখানে বেসিক্যালি হচ্ছে 84টা সুপারিশ। 84টা সুপারিশ মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে সংবিধানের সাথে সংশ্লিষ্ট, আর একটা সংবিধানের সাথে সংশ্লিষ্ট না। যেগুলো সংশ্লিষ্ট না এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, এগুলো সরাসরি জারি করে নির্বাহী আদেশে এগুলো ইমপ্লিমেন্ট করে ফেলতেছে অধ্যাদেশ দিয়ে। যেগুলোর সাথে মানে সাংবিধানিক ধারা পরিবর্তন, সংবিধানের আমূল পরিবর্তন রিলেটেড, সেখানে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে সাংবিধানিক সংশোধন, আর একটা হচ্ছে সংবিধানের মৌলিক চরিত্রের সংশোধন। মৌলিক চরিত্রের সংশোধন কিন্তু আমাদের পার্লামেন্ট করতে পারে না। আরেকটা প্রশ্ন এসেছে যে এরকম পার্লামেন্ট ছাড়া এরকম একটা সরকার সে পারে কিনা। এখানে আমরা অনেক ডিবেট করেছি, সংবিধান সংশোধনের জায়গা থেকে অনেক ডিবেট করার পরে আমরা এতটুকুতে এসেছি যে এটা একটা আদেশ হবে, আদেশের পর একটা গণভোট যদি হয় তাহলে এটা জনগণের উইল আকারে নেক্সট পার্লামেন্টকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে পারে। এই ধরনের একটা আমরা প্রসেসের মধ্য দিয়ে, দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে ঠিক করেছি। এখন যেই জায়গাটা এসে আমি দেখলাম যে মৌলিক বিতর্ক নোট অফ ডিসেন্ট নিয়ে। নোট অফ ডিসেন্ট নিয়ে প্রফেসর ইউনূসের একটা কথা ছিল যে আপনারা যে সবাই একটাতে একমত হবেন সেটা করবো, যেখানে কেউ একমত হবেন সেটা করবো না। এটা একটা গড়পড়তা কথা, ঠিক আছে, কিন্তু বাস্তবে হচ্ছে ধরেন আমরা 30টা দল বা 35টা দল মিশে আলোচনা করলাম, প্রত্যেকটা ইস্যুতে যদি একটা দলের নোট অফ ডিসেন্ট তাহলে তো একটাতেও একমত হওয়া যাবে না। সেই জন্য প্রফেসর ইউনূসের বিষয়টা ছিল এক ধরনের নির্দেশনামূলক, এটা কোনো সিদ্ধান্তমূলক না। আমাদের কমিশন যেটা করেছে যে কমিশন একটা কিন্তু দীর্ঘ যাচাই বাছাই করে একটা প্রপোজাল আকারে দিয়েছে, এবং সেই প্রপোজাল কিন্তু বহুবার আলোচনা এসেছে, আবার পেছানো হয়েছে, আবার ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে। ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জায়গায় বলা হয়েছে যে যারা যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তারা সেখানে নোট অফ ডিসেন্টে বলে রাখবেন। দেখেন, নোট অফ ডিসেন্টের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সিদ্ধান্ত হয়েছে আমি মানি, কিন্তু আমার এতে নোট অফ ডিসেন্ট থাকলো। বিএনপি বলেছে ঠিক আছে আপনারা সবাই একমাত্র সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকলো, আমরা যদি রায় পাই তাহলে এটা আমরা কার্যকর করব। ঠিক আছে, এখন বিএনপি যদি রায় পায় তাইলে সে এটার ব্যাপারে তার মতটা সে সেখানে প্লেস করবে, সে পার্লামেন্টে সেটা নিয়ে কথা বলবে। তো এই জায়গাটা নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে সময় কাটিয়েছি। আমরা বিএনপিকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, ভাই এই নোট অফ ডিসেন্টগুলো আপনারা প্রত্যাহার করে ফেলেন। তারপর ওনাদের 8টা না 9টা নোট অফ ডিসেন্ট ছিল, পরে আমরা একদম আনঅফিসিয়ালি বলেছি যে ভাই একটা অন্তত প্রত্যাহার করেন, বাকিগুলো আমরা নেগোশিয়েট করে ফেলবো, আমরা এগ্রি করবো। সে একটা আমরা বলেছিলাম আপার হাউসে ভোটের পিরিয়ডটা ওনারা যাতে নেগোশিয়েট করেন। আমরা খুব হোপফুল ছিলাম, আমাদেরকে ধরনের আভাসও দেওয়া হয়েছিল যে ওনারা হয়তো শেষমেশ এটা মানবেন, কারণ শেষমেশ ওনারা অনেক কিছু মেনেছেন, যেমন গণভোট ওনারা মেনেছেন, 70 অনুচ্ছেদ ওনারা মেনেছেন, প্রধানমন্ত্রীর 10 বছর মেয়াদ এটা ওনারা মেনেছেন, এই ধরনের অনেকগুলো মেনেছেন। মাসুদ ভাই যেটা বলেছেন, আমি মনে করি মাসুদ ভাই এই কথাটা হয়তো পুরোপুরি সঠিক হবে না, যে বিএনপি যেন তেন করে ঠিক আছে সব মেনে নিলাম ভোটে চলে যান। বিএনপি কিন্তু এটা করে নাই। বিএনপি এমনও হয়েছে এক একটা বিষয়ে 3 দিন ধরে ডিবেট করেছে, আবার রেফার ব্যাক করেছে, আবার এসেছে, তারপরে হয়তো কোনোটা মেনেছে। এরপর কোনোটা এমনও হয়েছে যে না তারা নোট অফ ডিসেন্ট দিয়ে শেষ করেছে, আমাদের অনুরোধ হয় না সেখানে। বিএনপির একটা কথা ছিল যে আমরা যদি সবই মানি তাহলে এত আলোচনার দরকার কি। হ্যাঁ, আপনারা সব মানে আলোচনার দরকার কি, কথা যদি সব দল বলে তাহলে তো সবাই ঐক্যমতে পৌঁছানো যাবে না। আমরা যেটা ভালো হইতো এই আলোচনা 5 দিনে শেষ করে ফেলা যাইতো। এটা ওই যে মোশাররফ ভাই যেটা বললেন যে 70 দিন 75 দিন বা 80 দিন বা 7-8 মাস ধরে সময়টা লাগতো না। আমরা যদি এটাতে একমত হতাম যে আমরা কেউ যদি মানসিকভাবে চিন্তা না করি আমি ক্ষমতায় যাব, আমরা কিন্তু কে ক্ষমতায় যাবো জানি না, আসলে কি জানি না। বিএনপির মনের মধ্যে এটা আছে যে তারা ক্ষমতায় যাবে। বিএনপি স্বাভাবিক যেহেতু 3বার ক্ষমতায় ছিল, ওভার পপুলার দল, বড় দল, তাদের মধ্যে একটা কাজ করে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কোনো কিছু করতে যান, হ্যাঁ, যেমন আপনি একটা টেলিভিশন চ্যানেল বানাবেন, আপনি চিন্তা করবেন যে রিপোর্টার এখানে বসবে, নিউজ রুম এডিটর এখানে বসবে, নিউজ প্রেজেন্টার এখানে বসবে, কিন্তু আপনি যদি মাথার মধ্যে রাখেন আমি কোথায় বসবো, ওই আলোকে একটা রুম বানাবো, তখন কিন্তু ওই রুম বানানোর ক্ষেত্রে আপনার ইনফ্লুয়েন্স কী করে, কাজ করে। আপনি চিন্তা করেন আমার বাথরুমটা একটু বড় হতে হবে, আমার রুমে একটা বড় গ্লাস থাকতে হবে, এই ধরনের কথা কাজ করে। তো বিএনপির মাথায় যেহেতু কাজ করতেছে, সে সরকারে যাবে, সে চালাবে, ফলে সে প্রত্যেকটা বিষয় হিসাব করে যে এটা যদি সংবিধান যদি এভাবে হয় তাহলে আমি তো বিপদে পড়ে যাবো, আমি তো রুল করতে। ইভেন আউট অফ দি কনটেক্সট কেউ আমাদেরকে এটা বলেছে না যে দেখেন আমরা কিন্তু সরকার চালাইছি, আপনারা তো চালান না, আপনাদের অভিজ্ঞতা নাই। আমি কিন্তু এটা মেনে নিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি বলছি এটা একটা মানে প্রাসঙ্গিক একটা চাপ বিএনপির উপরে, যে উনি যখনই কথা বলেন। এই জন্য দেখবেন এই যে আপনি দেখেন এখন ওই যে নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব করেছে না, যে মার্কা জোট হলে মার্কা নিজের মার্কা নিতে হবে, বিএনপি কিন্তু সেখানে আপত্তি দিচ্ছে। মানে সংস্কারের ব্যাপারে যেটা মাসুদ কামাল বললেন যে বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, কিন্তু এই সংস্কার প্রস্তাবের প্রত্যেকটা জায়গায় দেখা গেলো এক্সিকিউশনে গিয়ে বিএনপির নিজস্ব একটা মানে মতামত বা দ্বিমত তারা তুলে ধরছে। এটা অসুবিধা নাই, এটা গণতান্ত্রিক চর্চা, এটা হবে। প্রশ্ন হচ্ছে যে গণভোটের যে প্রসঙ্গটা আপনি বললেন, গণভোট সবসময় এইভাবেই হয়, ঠিক আছে। ধরেন রাসেল এই চাটার চিনিটা আপনার মন মতো হয় নাই, কিন্তু লিকারটা আপনার পছন্দ হয়েছে, গরমটাও ঠিক আছে, আপনি কিন্তু একটা বিষয় খুঁত আছে, তারপর আপনি চাটা খান, বলেন যে চিনিটা একটু হলে ভালো হতো, কিন্তু আপনি চাটা খান। গণভোটটা হচ্ছে এমন একটা জিনিস, এখানে প্যাকেজ বলা হয়েছে, প্যাকেজের মধ্যে হয়তো 5টা আপনার পছন্দ হয়,
85টা আপনার পছন্দ বা 80টা পছন্দ, কিন্তু হয়তো 10টা পছন্দ না, কিন্তু আপনি অ্যাজ এ হোল ভোট দিবেন। আপনি এটা চিন্তা করবেন যে এটা ভালো কি খারাপ, এটাই আসলে গণভোটের প্রসঙ্গ। গণভোটে কি আমরা ধরেন আমরা যে আপনারা কি সেটি আগে চান না পরে চান? আমরা কি আইন প্রণয়নের জন্য মানে আগে পরে চান না, মানে আচ্ছা, একই ভোটের দিন নাকি আগে চান? আমরা ভোটের দিনের ব্যাপারে আমরা একমত ছিলাম, আমরা এখনো আছি। আমরা এটাকে খুব বড় ধরনের সমস্যা মনে করি না। আগে করলে একটা সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে, পরে করলেও কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। আমরা নীতিগতভাবে দুইটা পয়েন্টে ভোটের দিন করার পক্ষে। একটা হচ্ছে খরচ সাশ্রয় করা, আর একটা হচ্ছে টার্ন ওভারটা বেশি হবে। আর যারা যুক্তি দিয়েছে আগে, তাদের একটা বড় যুক্তি ছিল, দুইটা যুক্তি ছিল, একটা যুক্তি দুর্বল আর একটা যুক্তি শক্তিশালী। শক্তিশালীটা হচ্ছে যে ওই দিন যদি ভোটের দিন হয়, ভোটের দিন মারামারি হয়, ভোটের দিন কেন্দ্র দখল হয়, ভোট বাতিল হয়। গণভোটে কিন্তু ভোট দখল বাতিল এগুলো হয় না। তো বলছে ওই যখন যদি 100টা কেন্দ্র বন্ধ হয়, তো 100টা কেন্দ্র তো গণভোটও তাহলে সেটিও ক্ষতিগ্রস্ত প্রভাব হবে। পড়তে পারে। প্রভাব পড়তে আমরা পারে। আবারও ফিরছি আলোচনায়, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব মাসুদ কামাল, একটু আপনার কাছে জানতে চাই, বিদেশি গণমাধ্যমে কথা বলতে শুরু করেছেন শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তবে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তো সেই প্রসঙ্গে না গিয়ে একটু জানতে চাই আপনার কাছে যে যদি আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে ভোট বর্জন করে, ভোটের কাস্টিংয়ে কোনো সংকট পড়বে বলে আপনি মনে করেন কিনা? কারণ এখন পর্যন্ত যে জরিপগুলো হয়েছে সেখানে দেখা গেছে 15 থেকে 20% তাদের সমর্থন রয়েছে। সত্য বা মিথ্যা সেটি পরের বিষয়, জরিপের তথ্য হিসাবে বলছি। ভোটের কাস্টিং নিয়ে কোনো সংশয় হবে? দেখেন, আমি প্রথমত আপনার এই বিদেশি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ নিয়ে একটা কথা বলি। আমাদের সরকারের একটা নির্বাহী আদেশ আছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না। তো এবং সেখানে বলছে যে না, বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা ঠিক যাবে আছে, বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না। বিদ্বেষের সংজ্ঞা কি? আমার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মামলা করা হচ্ছে, এটা কি বিদ্বেষ নাকি এটা আলিঙ্গনপূর্ণ ব্যাপার? বলেন তো আমাকে। এর আগে যখন ডক্টর ইউনূস পাকিস্তান গেলেন, আপনার যুক্তরাষ্ট্রে গেলেন, তখন ওইখান থেকে আমার দেশের প্রতিনিধি ওখান থেকে কিন্তু শেখ হাসিনা বলছে যে জ্বালিয়ে দাও, কি অনেক কিছু লিখছে, আমি বলতে চাই না, অনেক কিছু লিখছি। সেই রিপোর্ট হুবহু ছাপা হয়েছে আমার দেশে। সরকার চোখে পড়ে না? তাহলে আইনটা কার জন্য? যে আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আজকালকার ভাই অনলাইনের যুগ, কোনো আইন ফেরানো যায়? যে আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না, সে আইন করেন কেন? নাকি এটা আপনি ওই কারণে করছেন যে আমি সবাই ধরবো না, যারা আমি অপছন্দ করি সে খালি করুক, তাই ধরবো, এই কারণে? নাকি এটা মতলবী আইন করছেন আপনি? তো সরকারের মধ্যে এই ধরনের মতলবী আচরণ কিন্তু ভাই আছে। আজকে সবগুলি পত্রিকা দেখলাম, রয়টার্স, আল জাজিরা, এদেরকে কোট করে করে সবাই কিন্তু শেখ হাসিনা পুরো বক্তব্য দিচ্ছে। এই প্রসঙ্গে কি বলছেন, ওই প্রসঙ্গে কি বলছেন, ওই প্রসঙ্গে কি বলছেন, দিয়ে দিচ্ছে। তাহলে ওই আইনটা থাকলো কই ভাই? আইনটা উঠাইলন। যদি লাজ লজ্জা থাকে সরকারের, যে আইন সে করছে, যে আইন সে কেউ মানতেছে না, তাহলে ওই আইনটা প্রত্যাহার করা উচিত। এবং এটা হলো একটা মূর্খের মতো আইন করছে, মূর্খ। কারণ এটা করছে যে আইন নাকি বাস্তবায়ন সম্ভব না। তারেক রহমানের কথা বলছিল না, তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে ট্রাইব্যুনালের না, নির্দেশনা ছিল এই যে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা। ওটা তারেক রহমানের তো ছিল। আচ্ছা, প্রচার করলে কি হয়? মানে কিছু লোক শুনে, এই তো তার মানে তারেক রহমানের কথা প্রচার করা যাবে না, শোনাও যাবে না। তো বিএনপির প্রতিদিনের যে মিটিং হতো, মিটিংয়ে তারেক রহমান থাকতো ইয়েতে, এরা শুনতো না, কোনো নিউজ তো প্রচার করতো না, কোনো নিউজ প্রচার করলে কি, নিউজ প্রচার করলে কি হয়? কিছু লোক শুনে, করতো না, সেটা কিছু লোক শুনে। তো তারেক রহমানের নিউজ প্রচারের কারণে তো আপনার 21 টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। নিউজ প্রচার মানেটা কি? নিউজ প্রচার মানে কি? এই দেশের জনগণকে শোনা যাবে না। তাহলে বিএনপি যে লোক তারা কি দেশের জনগণ না? আপনি যে প্রত্যেকদিন শেখ হাসিনার পক্ষে বলতেছেন, আপনাকে তো নিষিদ্ধ করে দিচ্ছেন ভাই। এটা তো পক্ষে পড়ার জন্য আলোচনা নাই। তো আলোচনা হচ্ছে গিয়ে তার কথা প্রচার করা যাবে না, তার বিদ্বেষমূলক কথা প্রচার করা যাবে না। তো সে যে আজকে বললো যে আমি রাজনৈতিক, এই মামলা রাজনৈতিক, এটা কি বিদেশমূলক কথা? এই যে সমস্ত মানুষ শুনলো, এটা বিদেশমূলক কথা বলেছে, এবং এটা বাংলাদেশের সবগুলো পত্রিকা প্রচার করলো অন্য একটা মিডিয়ার রেফারেন্সে। তাহলে ওই যে আইন জারি করলো, ওই আইনে কি মূল্য আছে ভাই? তাহলে আপনি কেমন সরকার না বুঝে আইন করেন, অথবা আইন ভঙ্গ করলেও আপনার কিছু বলার আপনার এটা হেডম নাই? নির্বাচনে পার্টিসিপেট করতে না দিলে বয়কট করার বলছে, এটা কি বিদ্বেষ না? আপনাকে প্রশ্ন করছে যে বয়কটের এটা কি হবে সেটা। ভাই আমারে কি প্রশ্ন করছে, এটা আমি শুনছি, এই প্রশ্নের কি অর্থ এটা আমি বুঝছি আমার মতো করে, এই উত্তরে দিচ্ছে আমার মতো করে। আপনার কাছে আমি হেল্প চাই নাই। মঞ্জুর ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে, প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন, যেটি প্রেস সেক্রেটারি জানিয়েছেন। একটু জানতে চাই যে আসলে আক্রমণ করতে পারে দেশি বিদেশি শক্তি, কারা সেই শক্তি, বা সেটিকে আসলে কি মেনে করছে সরকার? দেশি বিদেশি এই যে আলাদা করে বলা। একটা হচ্ছে আশঙ্কা তো বিভিন্ন রকমের আছেই, কারণ আপনারা তো দেখতে পাচ্ছি কয়েকদিন আগে তো একটা অস্ত্র উদ্ধার হলো, হঠাৎ করে চালান এবার বিদেশি অস্ত্র পাওয়া গেল। আমরা দেখলাম আমাদের হিল ট্র্যাক্টে একটা উত্তেজনাকর পরিস্থিতি, ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে একটা বিশাল সংঘর্ষের মতো ঘটনা ঘটলো, আর্মির উপরে আক্রমণ হলো, অবরোধ জাতীয় ঘটনা ঘটলো। অর্থাৎ এমনিতে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে হিংসাত্মক একটা সংঘাতময় পরিস্থিতি আছেই, স্পেশালি দুইটা দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিএনপি এবং জামাতের মধ্যে।
মাঝে মাঝে উত্তেজনামূলক বক্তব্য থেকেও কিছু সংঘাতের আশঙ্কা তৈরি হয়। তারপরে আপনার বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায়ও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় পরিস্থিতি এমন জায়গায় যায় যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। এখন নির্বাচনকে আমি যদি স্টেক হোল্ডার আকারে দেখি, ধরেন নির্বাচনের একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে সরকার। সরকারকে আমরা দেখতে পাচ্ছি তারা ইলেকশনের ব্যাপারে খুবই আন্তরিক, তাদের প্রস্তুতি সব কিছু নিয়ে তারা শুরু করেছে। রাজনৈতিক দলগুলোকে যদি স্টেক হোল্ডার দেখি, রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা বিএনপি এক নাম্বার, বিএনপি তো ইলেকশনের জন্য ডে ওয়ান থেকে সিরিয়াস। জামাতকে কিছুটা ইলেকশন ডিলেইং একটা টোন ছিল তার মধ্যে, কিন্তু ইদানিং জামাত যেহেতু হঠাৎ তাদের কাছে মনে হয়েছে তারা খুব ভালো করবে, এখন কিন্তু তারা সিরিয়াসলি ইলেকশনে নেমে পড়েছে এবং ইলেকশনের সবচেয়ে বেশি রেসে এগিয়ে আছে জামাত। এটা অলমোস্ট সবাই হয়তো ধারণা করবে, প্রস্তুতি রয়েছে। এরপরে ধরেন এনসিপি সহ আমরা অন্যান্য দল যারা আছি তারাও কিন্তু টুকটাক আমরা কিন্তু প্রার্থী ঘোষণা প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। তো এনসিপিও আমি দেখলাম যে তারা বিভিন্ন জায়গায় মানে পদযাত্রা সমাবেশ করছে, সেখানে কিন্তু প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। বলা হচ্ছে আপনারা জোট গঠন করতে যাচ্ছেন এনসিপি সহ। জোটের ব্যাপারে একটা আলোচনা আছে, নাই যে তা না, এটা অস্বীকার করবো না, আলোচনা আছে, কিন্তু চূড়ান্ত তো কিছু হয় নাই। তো এখন কথা হচ্ছে ইলেকশনের আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। জনগণ তো রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত, জনগণকেও আমরা দেখছি তারা অনেকদিন থেকে মুখিয়ে আছে, ভোট দিতে পারছে না। এখন আরেকটা স্টেক হোল্ডার যেটা মাসুদ কামাল ভাইকে আপনি জিজ্ঞেস করলেন, আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের এই ফেসিবাদের মানে সব জোট শক্তিগুলা। শেখ হাসিনা যেটা বলেছেন যে উনি নির্বাচন বর্জন করবেন, এটাই তো নির্বাচন বর্জন করারই তো কথা তাদের, কারণ তারা তো এই সরকারকেই মানে না। তারপরে শেখ হাসিনার কথা কিন্তু আগ্রহ আছে নির্বাচনে অংশগ্রহণ করার। আমি কথার মধ্যে আমি দুই রকমের কথা দেখলাম আর কি। একটা হচ্ছে যে প্রত্যেকটা ভোটার তো সে ইন্ডিভিজুয়াল, তার তো একটা ব্যক্তিগত অধিকার আছে, সে ভোট দিবে কি দিবে না তার দলের সিদ্ধান্ত মেনে সে ভোট কেন্দ্রে যাবে কি যাবে না। আমরা কিন্তু বিএনপি যেবার ভোট বর্জন করেছিল, এই যে স্থানীয় সরকার আপনি দেখবেন ইউনিয়নে, আমরা দেখেছি বিএনপির বহু লোকেরা কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে। এবং বিএনপির বহু এমপিরাও আমি দেখেছি যে লোকাল ইলেকশনে আওয়ামী লীগের গ্রুপের মধ্যে ওনাদের একটা পার্টিসিপেশন ছিল। তো সুতরাং আমার কাছে মনে হয় না, যেটা মাসুদ কামালকে আপনি প্রশ্ন করেছেন সেটা আমি একটু ওনার থেকে ধার করে জবাব দিচ্ছি, সেটা হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশে লোকেরা ভোট বর্জন করবে, এটা আমি মনে করি না। ভোটের যদি একটা মহাসমারোহ শুরু হয় তাহলে আওয়ামী লীগের অনেক লোক ভোটে অংশ নেবে, এবং আওয়ামী লীগের লোকদেরকে ইতিমধ্যে আমরা দেখছি তারা দল বদল করা শুরু করেছে, কেউ বিএনপিতে জয়েন করছে, কেউ এনসিপিতে যাচ্ছে, এবং মজার ঘটনা হচ্ছে জামাতেও যাচ্ছে কেউ। ঠিক আছে, তো এখন প্রশ্ন হলো যে নির্বাচনে গন্ডগোলটা আপনি যেটা ইঙ্গিত দিয়েছেন, সেই গন্ডগোলটা আওয়ামী লীগ যখন দেখবে যে তার লোকদেরকে সে থামাতে পারছে না, গন্ডগোল ওইভাবে একটা সে করতে পারে, তার লোকেরা বিভিন্ন জায়গায় গেলে সেখানে একটা গন্ডগোল করতে পারে। দুই নম্বর হচ্ছে বিএনপির মধ্যে জামাতের মধ্যে আশ্রিত হয়েও এক ধরনের গন্ডগোল করতে পারে। তৃতীয় হচ্ছে এখানে ইলেকশনের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের নায়কদের বিচার। এই বিচার ভণ্ডুল করার জন্য কিন্তু একটা নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে, যেটা আমরা আওয়ামী লীগের কয়েকজন নেতার মুখ থেকে শুনেছি। তারা বলছে আপনারা কল্পনাও করতে পারবেন না এমন ঘটনা ঘটবে। তো আমরা তো কল্পনাও করি নাই যে এই 1400 লোক মেরে ফেলবে তারা, আমরা তো কল্পনাও করি না হেলিকপ্টার থেকে গুলি হবে, আমরা তো কল্পনাও করি না লাশ পড়িয়ে দেবে। তো অকল্পনীয় ঘটনা তো আপনারা ঘটিয়েছেন, আখেরে লাভ তো হয় নাই, কখনোই লাভ হয় নাই। কেউই বাংলাদেশের সন্ত্রাস করে যে তাহলে পৃথিবীতে তো সন্ত্রাসবাদী দলদেরই জয় জয়কার থাকতো। দিন শেষে সন্ত্রাসবাদীরা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই, যেই হোক। আমেরিকাও যদি কোথাও সন্ত্রাস করে থাকে শেষমেশ তাকে কিন্তু মাথা নত করতে হয়েছে। বিশ্বযুদ্ধ যারা করেছে, যারা এক দেশ আরেক দেশকে পুড়িয়ে দিয়েছে, তারাও কিন্তু একটা সময় গিয়ে বোর্ড ডাউন করেছে। সুতরাং সন্ত্রাসের রাজত্ব যদি কায়েম থাকতো তাহলে তো জঙ্গলি শাসন হয়ে যেত সারা পৃথিবীতে, গণতন্ত্র আর সুশাসনের বার্তা তো শেষ পর্যন্ত বিজয়ী হতো না। সুতরাং আওয়ামী লীগের এটা ভুল চিন্তা, ভুল পদক্ষেপ, এটা থেকে ফিরে তাদেরকে সঠিক জায়গায় আসতে হবে আমি মনে করি। এবার মোশাররফ হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় নির্বাচন ঠিক সময় না হলে গণভোট না হলেও গণভোট আগে দিতে হবে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন গণভোটের তারিখ ঘোষণায় যতই দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে। এইটি নিয়ে দুইটি মন্তব্য নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। ভোট পেছানো না হওয়া এক ধরনের সংশয় রয়েছে কোনো রাজনীতিবিদদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এই দুই বক্তব্যে কি সেরকমের কোনো ইঙ্গিত বা কোনো বার্তা পাওয়া যায় বলে মনে করেন? না, আমরা ডে ওয়ান থেকে কিন্তু জামাতের একটা তৎপরতা আমরা লক্ষ্য করি, তারা কিন্তু যে কোনো উপায় নির্বাচনটা পিছাতে চায়। দেখবেন তারা এক সময় এক কিন্তু ইস্যু দাঁড় করাচ্ছে, কখনো পিআর, কখনো এই যে নানা আশঙ্কার কথা বলে, কখনো নানা বিষয় ইস্যু তুলে একটা ধূম্রজাল তৈরি করার চেষ্টা, যার জন্য জামাতের এই ধরনের একটা অ্যাটিটিউড আছে বলে আমরা কিন্তু আগের থেকে দেখতে পাচ্ছি। কিন্তু দেখবেন এই সকল উস্কানিকে উপেক্ষা করেও কিন্তু আজকে আমি মনে করি রাজনৈতিক দলগুলি তারা কিন্তু আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা যেটা মঞ্জু ভাই বলেছে সরকারও কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। এবং আজকেও আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে 15ই নভেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য। ইতিমধ্যে নির্বাচন কমিশন কত ভোটার ঘোষণা করেছে, কেন্দ্র কত ঘোষণা করেছে, কালকে দেখলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিটিং হচ্ছে, সেখানে কারা কোথায় দায়িত্ব পালন করবে। অর্থাৎ নির্বাচনের একটা প্রস্তুতি কিন্তু সরকার এবং সংশ্লিষ্ট যারা জড়িত তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোও নেওয়া হচ্ছে।
কিন্তু এই ধরনের বক্তব্য আপনি জামাতের কথা বলছেন, এই বক্তব্য কিন্তু তারা প্রথম থেকেই নানাভাবে দিয়ে আসছে, এইটা না হলে এটা হবে না, এটা না হলে এটা নাইতে হবে। কিন্তু আমার মনে হয় সর্বশেষ এই যেমন আপনি যদি ঐক্যমত কমিশনের স্বাক্ষর অনুষ্ঠান দেখবেন, জামাত কিন্তু আগেই বলেছে যদি পিয়ার না মানা হয় তাহলে আমরা স্বাক্ষর করব না, কিন্তু ঠিকই কিন্তু জামাত গিয়ে স্বাক্ষর করেছে। তো সুতরাং এগুলি তাদের আমরা মনে করি পলিটিক্যাল বক্তব্য, কিন্তু তারা ঠিকই নির্বাচন করবে। তারা যদি নির্বাচন না করে বা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাহলে তারা 308 প্রার্থী দিয়েছে কেন? এবং মঞ্জু ভাই যে কথা বলেছে, এখন পর্যন্ত সিরিয়াস ইলেকশনের ক্যাম্পিংয়ের জামাতে গিয়ে, কারণ আমরা যারা নির্বাচনের আগামী দিনে করার ইচ্ছা পোষণ করি, আমরা গ্রামগঞ্জে তো দেখি ফজরের নামাজ পড়ে কিন্তু তারা নেমে যায়, মানে দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে কনফার্ম করে দেয়, আবার এই দাড়িপাল্লায় ভোট দিলে নবীজি ভোট পাবে। এই ধরনের নানা ধরনের বক্তব্য দিয়ে তারা কিন্তু ভোটারদেরকে আঘাত, তাহলে এটা কেন করতে চায়? অর্থাৎ তারা মুখে একদিকে বলে নির্বাচন বর্জন করবে, অন্যদিকে 300 সিটে কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছে। নানা ধরনের রেটরিক তৈরি করে তারা মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি করতে চায়, এবং আমি মনে করি এইটা রাজনীতির একটা অশুভ তৎপরতা, কিন্তু তারা নিজেদের যেই লক্ষ্য সেটা কিন্তু বাস্তবায়ন করতে চায়। এবং আপনি দেখেন, আমি আজকে এক জায়গায় দেখলাম এই যে এই সিটেই ঢাকা 17 তারা প্রার্থীর পরিচিত সহ বাসা বাসা পৌঁছে দিচ্ছে। এক বাসায় আমি গেলাম, আমাকে দেখালো। তো এগুলি কেন তারা করে? যার জন্য আমার মনে হয় এই সকল বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। সঠিক সময়ে যদি ডক্টর ইউনূসের সেই কমিটমেন্ট যেটা দিয়েছে উনি যদি রাখতে পারে, তাহলে আমার মনে হয় নির্বাচন সঠিক সময় হবে। তার মানে নির্বাচন পেছানোর সংখ্যা সুযোগ আমি দেখি না। আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। একটু যেতে চাই জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছ থেকে শুরু করতে চাই। দুদকের যে সংশোধিত অধ্যাদেশ অনুমোদন হয়েছে সেটা নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। আমরা এর আগেও কথা বলছিলাম যে আসলে বিভিন্ন ধরনের সংস্কারের পাশাপাশি কেবল সংবিধান এবং নির্বাচন সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে, অন্যান্যগুলো তেমন একটা গুরুত্ব পাচ্ছে না। তারও কিছু কিছু অধ্যাদেশ আকারে বা আসার একটি সম্ভাবনা রয়েছে, তেমনই দুদকের একটি অনুমোদন হয়েছে। টিআইবি বলছে যে বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে এসব বিষয় প্রায় সব রাজনৈতিক দলের সমর্থন পেয়েছিল, যা সরকার ও দুদক উভয়েরই জানা, তবুও ইচ্ছামতো সেগুলো বাতিল করা হচ্ছে। কারণ হিসেবে টিআইবি বলছে সরকারের ভেতরে এবং দুদকের মধ্যেও কিছু প্রভাবশালী মহল আছে যারা দুদকের অকার্যকর অবস্থার সুবিধা ভোগ করছে। একটু আপনার কাছে জানতে চাই, এই সরকার কমিশন করলো সংস্কারের জন্য, আবার এই সরকারই কেন সেই কমিশনের সুপারিশকে আমলে না নিয়ে নিজেদের মতো করে আইন করছে? শুধু তো দুদক না, এটা আমরা কিন্তু এনবিআরেও, তারপরে আপনার আমাদের প্রশাসনের জায়গায়ও আমরা দেখেছি। প্রশাসনিক সংস্কার কমিশন যে সমস্ত সংস্কারগুলো প্রস্তাব করেছিল সেগুলো কিন্তু ওই আমলাতন্ত্রের ওখানে একটা দেখেছেন তো, একদম পুরো সচিবালয় তো একদিন কলাপস করে দেওয়া হচ্ছে, সেটা করা যায় নাই। এনবিআরেও তো বিরাট সমস্যা হয়েছে, বহু লোকের চাকরি যাওয়ার মতো অবস্থা হয়েছে। তারপরে আমি দেখলাম যে এই আমাদের যে ওই যে মহাহিসাব নিরীক্ষকের জায়গাটা আছে সেখানেও 2টা ভাগ করার প্রস্তাবনা এসেছে, সেটা নিয়েও কিন্তু প্রতিবাদ আছে। দুদকের বিষয়টাতে আমরা কিন্তু আমাদের যে ঐকমত্য কমিশনে দুদকের নিয়োগের ব্যাপারটা নিয়ে যাতে কমিটি কাজ করে, যাতে প্রধানমন্ত্রী নিজে নিয়োগের অন্তর্ভুক্ত হতে না পারেন এককভাবে, সেটা যাতে কমিটির মাধ্যমে, সেটা কিন্তু দীর্ঘ লড়াই আমাদের করতে হয়েছে। তো সেজন্য আমি যেটা মনে করি যে এই সংস্কার প্রক্রিয়াটা খুবই কঠিন একটা জায়গা। এখানে শুধু যে আপনি মানে একটা লিখে দিয়ে আসলেন করলেন, আপনি দেখেছেন নির্বাচন সংস্কার কমিশনের সাথে কিন্তু নির্বাচন কমিশনেরই ব্যাপক মানে উচ্চবাচ্য বা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এবং নির্বাচন কমিশন অনেক কিছু মানতে চান নাই। তো সংস্কার, আমি তো নিজের পার্টিতে সংস্কারের দাবি তুলে আমি হেনস্থার শিকার হয়েছি, আমি জানি সংস্কার ইটসেলফ একটা জটিল এবং কঠিন কাজ। এটা বাস্তবায়নের প্রক্রিয়া, ওই যে আপনাকে বলছি যারা এক্সিকিউশনে থাকবে তারা এটার বাধা থাকবে। যে আপনি আপনাকে বললেন না বিএনপি কেন পরোক্ষভাবে এটাকে করে, কারণ বিএনপি এক্সিকিউটিভ জায়গা থেকে ভাবে এটা একদিকে মানে এটা একটা মনস্তাত্ত্বিক সত্যতা, এটা সত্য। আমি যদি ধরেন এক্সিকিউশন বিষয়ে এত বেশি না, আমি তো বলে দিতে পারি হ্যাঁ এটা তো খুব সুন্দর, এটা বাস্তবায়ন হলে খুব ভালো হবে। তো এই জায়গায় আমি মনে করি একেবারে দিনে দিনে সব সংস্কার আমরা করে ফেলতে পারবো তা না। একটা প্রস্তাব গেল, এটা এক্সিকিউশনে আসবে, বাধা আসবে। যেমন এই এনবিআরে দেখেছেন, এটা কিন্তু অনেক কষ্ট হয়েছে এটার বেশ মানে থাকতে, অটল থাকতে, কিন্তু সচিবালয় সেটা অটল থাকতে পারে নাই। দুদকের ব্যাপারেও আপনি যেটা বলেছেন, আমি মনে করি টিআইবি যে মতামতটা দিয়েছে এটাকে কগনিজেন্সে নেওয়া দরকার, নিয়ে সরকারের উচ্চ পর্যায়েও এটা নিয়ে ভাবতে হবে। এই জন্য মানে আমাদের এই সংস্কার, এখন দেখেন আমাদের আজকে আমি দেখলাম যে আসিফ নজরুলের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে সম্ভবত আমাদের আইনজীবী সমিতি বা আমাদের বিএনপিপন্থী আইনজীবীরা, কারণ সেখানে কিন্তু অনেকগুলো বেসিক সংস্কার পরিবর্তন করে ফেলেছে। এবং আমি আইন উপদেষ্টার সাথে কথা বলে যেটা বুঝলাম যে মানে আপনি ওখানে যদি খবর নিয়ে দেখেন, ওখানে একটা ম্যাসিভ চেঞ্জ কিন্তু মানে আমাদের এই আইন অঙ্গনে একটা সংস্কারের ছোঁয়া সেখানে লেগেছে। এবং ওই যে আপনার জামিন হওয়ার পরে জামিনের কাগজপত্র পৌঁছাতে যেই ধরনের দীর্ঘসূত্রিতা এবং স্তরগুলো পার করতে হয়, এগুলোকে কিন্তু এখন অনলাইনের মধ্যে ব্যবস্থা করে ফেলেছে। ফলে জামিন হওয়ার পরে অনেক
কারাগারের মধ্যে যে কাগজ মোচানো টোচানো, এগুলোর পেছনে কিন্তু আগে অনেক টাকা খরচ হতো, অনেক 5-6 দিন সময় যেত, এগুলো এখন অনেক কার্টেল মানে কমে যাবে সময়। তো সেজন্য আমি বলছি যে এই ধরনের দুদকের কথা বলেন, কোর্টের কথা বলেন, আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের নির্বাচনে যে সমস্ত সংস্কারের প্রস্তাবগুলো এসেছে, এগুলো কিন্তু এত সোজা না। আমরা যে মানে যেটা বলছি যে এই জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যে একটা গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি, পরিবর্তনটা আসলে পরিলক্ষিত হবে। এটা মাসুদ কামাল ভাই একটু করে ইঙ্গিত দিয়েছেন যে যারা ক্ষমতায় থাকবে, উনি তো বিএনপিকে ইঙ্গিত করেছেন, উনি হয়তো ইশারা পেয়েছেন বিএনপি ক্ষমতায় চলে আসছে, যে যারাই ক্ষমতায় আসবে তারা কিন্তু সংস্কারের পথে মানে বাধা হয়ে থাকবে, এবং আমাদের আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে এই জুলাই মানে সনদকে নিয়ে। কারণ এই যে 70 অনুচ্ছেদ যথাযথভাবে কার্যকর করা, কারণ দেখা যাবে 70 অনুচ্ছেদে যা লেখা আছে যে একজন পার্লামেন্ট মেম্বার এই নির্দিষ্ট 2টার বাইরে সে মানে ভোট দিতে পারবে, কিন্তু দেখা যাবে যে অন্যভাবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে, মানে এটার যে গণতান্ত্রিক রূপ সেখানেও আঘাত করার চেষ্টা করা হবে। তো সেজন্য আপনার এই কথাটাকে আমি এভাবেই নিচ্ছি যে দুদকের ব্যাপারে মানে টিআইবি যেই অবজারভেশনটা দিয়েছে, এটাকে নিশ্চয়ই সরকার এবং কমিশন আশা করি গুরুত্বের সাথে দেখবেন, এবং দুদকও এই বিষয়টাকে নেওয়া উচিত। যে আপনার কথার ভিতরে একটু বিমর্শ বসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ক্ষমতায় যাওয়ার এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে আপনাদের, সে কারণেই কি সংস্কারগুলোতে, যেমন বিচারালয়ের কথা বলছিলেন বা এর আগে আমরা অন্যান্য সংস্কারগুলো, সে কারণে কি এই সংস্কারগুলোতে আপনারা একটু বেশি নোট অফ ডিসেন্ট, একটু বাধা হয়ে দাঁড়াচ্ছেন কিনা? না, এটা মঞ্জু ভাই কিন্তু একটা চমৎকার কথা বলেছে, আপনি লক্ষ্য করেছেন যে যারা দায়িত্ব নেবে সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করতে পারবে কিনা, এটাও কিন্তু একটি প্রশ্ন। আপনি দেখেন বিচার বিভাগ মাজহার হোসেন যে রায়টা, মাজহার হোসেন রায়, সেটা কবে দিয়েছিল? এখনো কিন্তু আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারি নাই। কারণটা কি? যে বাস্তবতায় অনেক কিছু অনেক সময় সম্ভব হয় না। এই কথাটি মাথায় রেখে বিএনপি কিন্তু নানা পদক্ষেপগুলি নিচ্ছে। সম্ভব হয় না নাকি আসলে সদিচ্ছারও ঘাটতি? না, সম্ভব হয় না অনেক সময়। এই যে কথা এনবিআর যে আন্দোলনটা হলো, এখন এটা দু ধরনের ব্যাখ্যা আছে। এক ধরনের ব্যাখ্যা আছে যে এখন যেভাবে একটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়, আবার তাদের বক্তব্য এটা একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে। হ্যাঁ, আছে নানা যুক্তি আছে যে তাদের বক্তব্য হলো এখন আগে একটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হতো, এখন 2 সচিবের মাধ্যমে পরিচালিত, অর্থাৎ একটা আমলাতান্ত্রিক প্রসেসটার মধ্যে ঢুকে গেল। সুতরাং এক একটা ইন্টারেস্টেড গ্রুপের এক একটা ধরনের যুক্তি আছে। তো সুতরাং বিএনপি এখন মনে করে যে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন আমরা যতটুকু করতে পারবো সেই পরিমাণ বিএনপি কিন্তু কমিটমেন্ট করছে। আর আপনি যদি যেমন একটা অভিযোগ কিন্তু রাজনৈতিক দলগুলির উপর ঢালাওভাবে দেওয়া হয় যে 3 জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি। আপনি নিশ্চয়ই আপনার এখানে আপনি এটা ফেস করেন, কিন্তু আপনি কি আসলে কি বাস্তবায়ন হয়নি? আজকে যে আমরা পার্লামেন্টে ফর্ম অফ গভর্নমেন্ট আছে, এটা কি 3 জোটের রূপরেখা? আমরা ওই সময় একটা বিরাট আমাদের দাবি ছিল ছাত্ররা চাকরি পায় না, তার বয়স চলে গেছে, 27 থেকে 30 বছর করা হয়েছে। ওই সময় একটা দাবি ছিল যে কৃষকরা ঋণে জর্জরিত, 5,000 টাকা করে, ওই আমলে 5,000 টাকা করে কৃষি ঋণ মকুব করে দেওয়া হয়েছিল। এই পার্লামেন্টারি কমিটিগুলি, স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছিল, বিরোধী দলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই ধরনের অনেক বিষয় কিন্তু আমরা সেই দিন অগ্রসর হয়েছিলাম, কিন্তু আপনি দেখবেন ঢালাওভাবে বলা হয় 3 জোটের রূপরেখার সাথে রাজনৈতিক দলগুলি বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক ওই অভিজ্ঞতাটা মনে রাখে, কারণ বিএনপি কিন্তু একটা কথা বলেছে যে সরকার পরিচালনা করার অভিজ্ঞতা যেমন তার আছে, বিরোধী দলে থাকারও তার অভিজ্ঞতা আছে, আবার রাজপথে থাকার অভিজ্ঞতা আছে। এই সকল অভিজ্ঞতার সম্মিলিত করেই কিন্তু বিএনপি এগিয়ে যেতে চায়, যার কারণে জনগণ যেন কখনো বলতে পারে যে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। জনাব মাসুদ কামাল, একটু আপনার কাছে জানতে চাই, অন্যান্য সংস্কারের পাশাপাশি গণমাধ্যম নিয়েও কথা ওঠে এবং সমালোচনা বেশি হয়। আজকে গোলটেবিল একটি আলোচনা হয়েছে, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেক কথা হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, আওয়ামী লীগ আমলে সাংবাদিকদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন এখন আছে। তখনকার সময় পক্ষপাতমূলক আচরণ, লেজুর ভিত্তি, এ ধরনের বেশ কিছু অভিযোগ আছে। এখনকার সময় 5 আগস্টের পরে সাংবাদিকতার কতটা উন্নতি হয়েছে, কতটা পক্ষপাতহীন, কতটা লেজুর ভিত্তি মুক্ত হয়েছে? শুনুন, এখানে দুটো দিক। একটা দিক হলো কি মানে সাংবাদিকদের দিক থেকে, মানে সাংবাদিকরা কি করছে, আর একটা হলো সরকারের দিক থেকে, সরকার কতটুকু আপনার উপর প্রেশার ক্রিয়েট করছে। এখন সব প্রেশার কিন্তু দৃশ্যমান না, অনেক প্রেশার আছে যেটা দেখা যায় না। যেমন সরকারের সবচেয়ে বড় একটা অস্ত্র হলো বিজ্ঞাপন এবং কাগজ। বাংলাদেশে অনেক পত্রিকা আছে, মানে বাজারে আপনি কোথাও খুঁজে পাবেন না, তাবিজ বানানোর জন্য খুঁজে পাবেন না। সেই পত্রিকা 1,30,000 চলে, তার মানে 1,30,000 পত্রিকা চললে পরে আপনি প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপন পাবেন 900 টাকা করে, প্রতি কলাম ইঞ্চি হিসাবটা। তো সেই হিসেবে সে বিজ্ঞাপন পেয়ে যাচ্ছে, সরকারি যে বিজ্ঞাপনটা পায় ওই বিজ্ঞাপনে ওই রেটে সে টাকা পায়, তার ওইটা ইনকাম। কাগজ যা পায় ওটা সে বাইরে বিক্রি করে দেয়, তার এটা ইনকাম বেসিক্যালি, সে ইনকাম করে। এখন এটা কে ইনকামটা করতে দেয়? সরকার দেয়, সরকার দেয়। মাঝে মাঝে সরকার দেখবেন ক্রোড়পত্র দেয়, 5 লাখ 6 লাখ টাকা ক্রোড়পত্র। ওটা আনার জন্য ওখানে ঘুষ দিয়ে আসতে হয়। কোথায় ঘুষ দিয়ে আসতে হয়? তথ্য মন্ত্রণালয়ে ঘুষ দিয়ে আসতে হয়। কে নেয় টাকাটা? সরকার মন্ত্রণালয় নেয় তো। এইটা যতদিন থাকবে ততদিন এই মিডিয়াগুলো সরকারের পদলেহন করবে। যাকে সম্পাদক বানাবেন আপনি,
তাকে মালিক প্রথমে জিজ্ঞাসা করবে এই মাসে ডিএপি থেকে বিজ্ঞাপন কত ইঞ্চি পাইছেন, কত টাকা